এই ভাওতা বিশ্বাস করবেন না, এই ফাঁদে কোনোভাবেই পা দেবেন না। যদি আজ কোথাও ইনিয়ে বিনিয়ে কোনো তর্কের আসরে এটা বলার চেষ্টা করা হয় যে সাধারণ মানুষ আবেগের বশবর্তী হয়ে আজ সন্দেশখালির ঘটনা ঘটিয়ে ফেলেছেন এবং সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বাড়ির বাইরে বেরিয়ে এসে ধাক্কাধাক্কি মারধরের ঘটনা ঘটিয়েছেন, তাহলে এই কথা একেবারেই বিশ্বাস করার মতো নয়। আপনি আমাদের রাজ্যের, গোটা দেশের যে কোনো সময়কার রাজনৈতিক ইতিহাস দেখে নিন, সেখানে সাধারণ মানুষজন কোনো প্ররোচনা, কোনো নির্দেশ, কোনো আদেশ ছাড়া এইভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে এই ধরনের কাণ্ডকারখানা ঘটিয়েছেন, এমনটা কোথাও আপনি দেখতে পাবেন না। এটা হতে পারে না। এবং আজ যদি বলা হয় সন্দেশখালিতে সাধারণ মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে এসে এই কাজ করেছেন, তাহলে সেটা শুধুমাত্র ভুল বলা হবে না, মিথ্যাচার করা হবে। স্টেটমেন্ট শুড বি ভেরি ক্লিয়ার। শাহজাহান শেখের পোষা অনুগামীরা বাড়ি থেকে বেরিয়ে এসে আজ এই কাণ্ড ঘটিয়েছেন। তাদের মারধরের ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মাথা ফেটেছে। আজ যে খবরটা জানা গেছে, সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডির একটি দল পৌঁছেছিল। তারা হানা দেয়, তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল। সেখানে তারা পৌঁছানোর পরে অনেকবার ডাকাডাকি করলেও শাহজাহান শেখের বাড়ি থেকে, ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি, কেউ কোনো আওয়াজ করেনি। এরপর যখন তারা বাড়ির তালা ভাঙতে উদ্যত হন, তখনই এই মানুষজন বেরিয়ে আসেন, শাহজাহান শেখের অনুগামীরা বেরিয়ে আসেন এবং সেখানে রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তাড়া করে এলাকা ছাড়া করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং মারধরের ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের মাথা ফেটেছে। যদিও প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন শাহজাহান শেখ এবং রেশন দুর্নীতির জন্য ইডির এই দল এসেছিল তার বাড়িতে হানা দিতে, কিন্তু আপনি যদি একটু খুঁজে দেখেন তাহলেই আপনি শাহজাহান শেখের পরিচয়, তার উত্থান, সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবেন। আমি শুধু 2019-এর একটি প্রতিবেদনের কিছুটা জায়গা আপনাদের পড়ে শোনাতে চাই, এই শাহজাহান শেখের যে পরিচিতি সেটা আরো স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। শুরুটা বাম আমলে। দাদা ধরে উঠতে শুরু করেন শাহজাহান শেখ। তৃণমূলের আমলেও তিনি এলাকার বেতাজ বাদশা। এলাকার বাসিন্দারা ফিসফিসিয়ে জানান, শাহজাহানের দলবল রাস্তায় বেরোলে অন্যেরা রাস্তা ছেড়ে দেয়। কেউ বলেন ভয়ে, কেউ বলেন ভক্তিতে। একসময় দিন আনি দিন খাই অবস্থা ছিল শাহজাহান আর তার পরিবারের। তখন এলাকায় সিপিএম এর দাপট, আর সরবেরিয়ার শেষ কথা ছিলেন দোর্দণ্ড প্রতাপ নেতা মোসলেম শেখ। তিনি সরবেরিয়া পঞ্চায়েত প্রধান ছিলেন। তৃণমূলের এক স্থানীয় নেতা বলছেন, তখন আমরা মোসলেম শেখের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করতাম। পুলিশের কাছে গেলে পুলিশ অভিযোগ নিত না, বেশি কিছু বললে গ্রাম ছাড়া করার হুমকি মিলত। 2006 সাল নাগাদ এহেন মুসলিমের সঙ্গে জুটে যান শাহজাহান। সম্পর্কে শাহজাহান মুসলিমের আত্মীয়। ডাকাবুকো শাহজাহান মুসলিমের রাজ্যপাট দেখভাল করতে থাকেন, কাজ সামলাতে থাকেন। কি কাজ? এক পুরনো সিপিএম এর নেতার কথায়, এই এলাকায় কাজ বলতে তো ভেরির দখল আর ভেরি থেকে তোলা আদায়। অনেক সময় দেখা যায় বাস্তবের অনেক ঘটনা সিনেমার প্লটকেও হার মানায়। এই শাহজাহান শেখের উত্থান দেখলেও আপনার সেরকমই মনে হবে। বাম আমলে শুরু এবং তারপর যখন পালা বদল হয়, পালা বদলের কিছু সময় পরে তিনিও তৃণমূল কংগ্রেস শাসক দলে যোগদান করেন এবং তারপর থেকে এই শাহজাহান শেখকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বলা হয় বাম আমলে জল করে বিঘা প্রতি তোলা নিত শাহজাহান শেখের বাহিনী, আর তৃণমূল কংগ্রেসের আমলে সেটাই দাঁড়িয়েছে কাঠা প্রতি। কোন জমিতে কে ইজারা পাচ্ছে, কে কি কাজ করছে, সেই সমস্ত কিছু শাহজাহান শেখের বাহিনীর খাতায় লেখা থাকতো। আর শাহজাহান শেখ নিজে তার সম্পর্কে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি মাফিয়া নই, তোলাবাজও নই। কেউ যদি আমার বিরুদ্ধে এসব প্রমাণ করতে পারে তাহলে যা শাস্তি দেবে মাথা পেতে নিয়ে নেব। আর এইখানেই গল্পের টুইস্ট, এইখানেই গল্পের ব্যর্থতা আর শাহজাহান শেখের সাম্রাজ্যের সাফল্য গাথা। কেউ কোনোদিন কিছু প্রমাণ করতে পারেনি। অভিযোগ তো অনেক উঠেছে, কিন্তু কেউ কিচ্ছু প্রমাণ করতে পারেনি। আজও দেখুন, আজ যখন এই ঘটনা ঘটেছে তখন জানা যাচ্ছে শাহজাহান শেখের অনুগামীরা এসে এই কাজটা করেছেন, ভাঙচুর, ধাক্কাধাক্কি, সেই সমস্ত কিছু তারা করেছেন। এবার এইখানে আপনি বলতেই পারেন যে শাহজাহান শেখ নিজে তো কিচ্ছু করেননি, আপনি শাহজাহান শেখকে কি বলবেন? সে তো কোনো সারা শব্দই দেয়নি, সে বেরোয়নি, তার অনুগামীরা করেছে। আজ যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতে পৌঁছে গিয়েছিল রেশন দুর্নীতির জন্য, তখন তাকে পাওয়াই যায়নি, তার অনুগামীদের পাওয়া গেছে। আপনি কি করে ধরবেন শাহজাহান শেখকে, কি বলবেন? সন্দেশখালির আতঙ্ক হিসেবে যিনি পরিচিত, তিনি কোনো আতঙ্কই ছড়াননি আজ। তবে এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন, বাড়ির ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি। শাহজাহান শেখ যদি বাড়ির ভেতরে নাই ছিলেন, তাহলে তার অনুগামীরা এসে ধাক্কাধাক্কি মারামারি করে কাকে বাঁচানোর চেষ্টা করছিলেন? নাকি আগে থেকে শাহজাহান শেখ বলে রেখেছিলেন অনুগামীদের যে এইরকম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকজন আসলে তোমাদেরকে এইভাবে বেরিয়ে আসতে হবে, এবং তারপর নিজে চুপচাপ ঘাপটি মেরে ঘরের ভেতর বসেছিলেন? কোনটা? প্রশ্ন উঠছে, উত্তর পাওয়া যাচ্ছে না।
পশ্চিমবঙ্গে অনেক মানুষের মধ্যেই একটা বদ্ধমূল ধারণা আছে যে পশ্চিমবঙ্গে ওই কেষ্টমণ্ডল একজনই ছিলেন আর বীরভূমও একটাই, কিন্তু সেটা কিন্তু নয়। বারবার আমরা দেখতে পাই মজিদ মাস্টার হোক বা ভাদু শেখ বা ধরুন ব্যারাকপুরের জুট মিলের হাত ধরে অর্জুন সিং বা সন্দেশখালীতে মাছের ভেরি ধরে এই শাহজাহান শেখ। পশ্চিমবঙ্গ ছোট ছোট অঞ্চলে অনেকদিন আগে থেকেই ভাগ হয়ে গেছে এবং সেখানে সবাই নিজেদের শক্তি প্রদর্শন করছেন। সবাই চুরি করার মতো কিছু একটা খুঁজে নিয়েছেন। কোথাও বালি চুরি করা হচ্ছে, তো কোথাও চাল, কোথাও কেউ কয়লা পাচার করছেন, তো কেউ গরু পাচার করছেন এবং সেখানে সবাই নিজেদের ক্ষমতা ধরে রেখেছেন শক্তি প্রদর্শন করে। এমনি এমনি তো আর ভোট হয় না, আর এমনি এমনি সাধারণ মানুষজন ভয়ও পান না। ভোটও করাতে হয় আর মানুষকেও ভয় পাওয়াতে হয়, এটাই আমাদের রাজ্যের সত্যি কথা। এবং তারই সঙ্গে এখানে মনে করিয়ে দিই, শাহজাহান শেখের তাজমহলও আছে, তার বাহিনীও আছে, সেখানে শাসনের প্রশাসনও রয়েছে আর তাই ক্ষমতার প্রদর্শনও রয়েছে। আমরা নতুন বছরে একটা নতুন অধ্যায় প্রবেশ করছি। আগে তবু যখন প্রভাবশালী নেতা টেতা কাউকে ধরা হতো, এই ধরনের গ্রেপ্তার হতেন তারা বা তাদের বাড়িতে ইডি সিবিআই হানা দিতে যেত, কোথাও একটা মিনিমাম হলেও চক্ষু লজ্জার বিষয় সামনে উঠে আসতো, মান সম্মান হানি হবার একটা বিষয় সামনে উঠে আসতো। কিন্তু আজ সেটাও আর হয় না। প্রত্যেকবারই একটা ঘটনা ঘটে এবং বলা হয় দিস হ্যাজ রিচড আ নিউ লো, এর থেকে নিচে কিছু যেতে পারে না। তারপরেই আমরা দেখি এর থেকেও নিচে চলে গেছে একটা ঘটনা এবং আগেরবার যেটাকে নিচে বলা হচ্ছিল সেটাই এখন হাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এই যে সন্দেশখালীর ঘটনা, ইডি অফিসারদের বাধা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাধা দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে যখন আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন বলেন রাজ্যপাল কেন এটা ঘোষণা করে দিচ্ছেন না যে এই রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এবং তারই সঙ্গে তিনি প্রশ্ন করেন যে তদন্তকারী অফিসারদেরই যদি মারধর করা হয়, বাধা দেওয়া হয়, তাহলে তদন্তটা করবে কে? কথায় কথা বারে আদালতে প্রশ্নোত্তর পর্ব চলতে থাকে। ইতিমধ্যে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, শুনলাম আপনাদের লোককে মেরেছে, ওদের সঙ্গে গুলি বন্দুক ছিল না, ওরা চালাতে পারতো না? প্রশ্নের উত্তরে জানানো হয় যে দুজন আধিকারিক জখম হয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় এর প্রত্যুত্তরে বলেন, আপনাদের দুজনকে মেরেছে, 200 জনকে পাঠান। দুজন অফিসারকে মেরেছে, 200 জনকে পাঠান। এই যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাটা বলেছেন, এই নিয়ে হয়তো এরপরে আবারও একটা বিতর্ক তৈরি হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাউন্ড করা হবে, তাকে অপমান করা হবে, আক্রমণ করা হবে। এই কথাগুলো বলার জন্য ভবিষ্যৎ দ্রষ্টা হওয়ার প্রয়োজন পড়ে না, গাছের তলায় টিয়া পাখি নিয়ে বসার একেবারেই কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু সত্যি এটাই যে আজ যে ঘটনা ঘটলো সেটা একটা ডেঞ্জারাস প্রেসিডেন্ট সেট করে। এর আগে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে প্রতিহিংসা কোন জায়গায় পৌঁছাতে পারে, বিশেষ করে যদি সেটা রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হয়। আপনাদের নিশ্চয়ই এখনো পর্যন্ত মনে আছে, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সেই ভাদু শেখের মৃত্যু এবং তারপরে একটা গ্রামে পরপর কতগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া, তার সঙ্গে কিছু মানুষজন যারা বেঁচেছিলেন তাদেরকেও সেই বাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে মেরে ফেলা হয়েছিল। এইরকম প্রতিহিংসার ঘটনা বারবার সামনে উঠে আসে এবং বারবার ওই নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম উদাহরণ আমরা দেখতে পাই। আজ যে প্রেসিডেন্ট সেট হলো, এরপর যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু প্রশ্ন উঠবে। কিরকম প্রশ্ন উঠবে? ও বাড়ি মারা হয়েছিল কটা, 10টা না 12টা? ও মাথা ফাটিয়েছো, আচ্ছা 4 জনে না 5 জনে? এই ধরনের প্রশ্ন কিন্তু উঠবে। এমনকি বিশেষজ্ঞরা পর্যন্ত বলছেন আজ যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় এবং কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা তারা যদি রিইনফোর্সমেন্ট নিয়ে আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে ওই জায়গায় গিয়ে হানা না দেয়, তদন্ত না করে, তাহলে পশ্চিমবঙ্গের অন্য কোথাও এরপরে হয়তো রেড করতে পারবে না, তারা হানা দিতে পারবে না, তদন্ত করতে পারবে না। সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এই মুহূর্তে জানা যাচ্ছে যে ওই সরবেরিয়া গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আবার ঢুকতে শুরু করেছেন, অনেক বেশি পরিমাণে এবারে জওয়ানরা ঢুকতে শুরু করেছেন। এরপরে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। তবে আজ যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটলো, এই প্রেসিডেন্ট, এই ডেঞ্জারাস ঘটনা, এই ভয়ঙ্কর প্রেসিডেন্টটাকে অবশ্যই মাথায় রাখুন, এটা কিন্তু ভুলে যাবেন না, মনে রাখবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।